আজকে শুক্রবার। চিন্তা করলাম যে এই শুক্রবার একটা ভালো দিন। এই ভালো দিনে তোমাদেরকে নিয়ে তো অনেক খারাপ খারাপ কথা বলি। তোমরা পড়ালেখা করো না, বেশি পড়ালেখা করতে হবে। তো আজকে কিছু ভালো কথা বলি। ভালো কথাগুলো হচ্ছে কিভাবে তোমরা বায়োলজিতে 95% মার্কস পেতে পারো এইচএসসি পরীক্ষায়। অনেকের কাছে অবাক লাগছে যে 95% মার্কস আবার কিভাবে পায়। আবার অনেকে চিন্তা করতেছো কেন আমার 95% মার্কস পেতে হবে, 80% মার্কস ইজ এনাফ, আমার এ প্লাস পেলেই চলবে। হ্যাঁ, চলবে এ প্লাস পেলেই, কিন্তু সবার জন্য চলবে না। অনেক সময় বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতে অনেকের ইচ্ছা থাকে ভালো ইনস্টিটিউশনে পড়া, বুয়েট মেডিকেল, এবং অনেকে দেশের বাইরেও পড়তে চায়। তখন আসলে সাবজেক্ট ওয়াইজ কিছু বিষয় থাকে। যখন স্পেসিফিক কিছু সাবজেক্টের জন্য মার্কস বাউন্ডারি দেয়া থাকে, তখন আসলে অনেক বেশি মার্কস পাওয়াটা খুবই প্রয়োজন হয়ে পড়ে। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে 95% মার্কস তোমরা পেতে পারো এইচএসসি পরীক্ষায় বায়োলজিতে। তো চলো আমরা শুরু করি যে এইচএসসি বায়োলজিতে আমরা 95% মার্কস কিভাবে পাবো। প্রথম যে বিষয়টা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তোমাকে যে কাজটি করতে হবে, তোমার এইচএসসির মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। মার্কস ডিস্ট্রিবিউশন, ইউ শুড বি ভেরি স্পেসিফিক অ্যাবাউট মার্কস ডিস্ট্রিবিউশন। এবং তোমরা জানো যে মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সিকিউ এর ক্ষেত্রে থাকে হচ্ছে 50 মার্কস, এমসিকিউ এর ক্ষেত্রে হচ্ছে 25 মার্কস, এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে হচ্ছে 25 মার্কস। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি, তিনটা জোন তোমাকে টার্গেট করে ফেলতে হবে তিন ভাবে। সিকিউ এর ক্ষেত্রে খুব ইজিলি ইউ ক্যান গেট 45 টু 48 মার্কস। এমসিকিউ এর ক্ষেত্রে একটু ভালো প্রিপারেশন নিলেই 23 থেকে 25 মার্কস পাওয়া সম্ভব। আর প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও আমি বলবো সেম কথা, 23 থেকে 25 মার্কস পাওয়া সম্ভব। প্র্যাকটিক্যালে কিভাবে তুমি 25 মার্কস পাবে এই বিষয়টা নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে কথা বলবো। তবে হ্যাঁ, বাজারে অনেক কথাই প্রচলিত আছে যে প্র্যাকটিক্যালে 25 মার্কস দেওয়া হয় না, ভয় দেখানো হয়, দিতে চায় না, বিভিন্ন কাহিনী। বাট আমি বর্তমান যুগের টিচার হিসেবে আমি যেটা বলবো, আমি এডুকেশন ক্যাডারে চাকরিরত 9 বছর ধরে। নিউ ব্লাড যারা আসতেছে চাকরিতে, আমি তোমাদেরকে এটা এনশিওর করতে পারি যে এখন স্টুডেন্টদেরকে 25 মার্কস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হয়। তোমার খাতায় যদি লেখা থাকে, ভাইবাতে যদি এক দুইটা কমন প্রশ্নের অ্যান্সার করতে পারো, ডেফিনেটলি ইউ উইল গেট 25 মার্কস, কোনো সন্দেহ নাই। আর যারা খুব খারাপ পরীক্ষা দেয় তারা 20, 22, 23 নাম্বার পেয়ে যায়। তো 25 মার্কস নিয়ে টেনশন করার কিছু নাই, আমরা একটা ভিডিও করবো এই বিষয়ে আলোচনামূলক কিভাবে পেতে পারো। তাহলে আমরা যদি দেখি একটা টার্গেট ফিক্সড করে ফেলি, সিকিউ এ যদি তুমি 47 পাও, এমসিকিউ থেকে যদি তুমি 23 পাও, এবং প্র্যাকটিক্যালে যদি তুমি 25 পাও, তাহলে টোটাল কি দাঁড়াচ্ছে? 40, 50, 60, 70, 80, 87, 90 and 95। ইজিলি তুমি 95% মার্কস ক্যারি করতে পারো উইদাউট এনি এক্সট্রা এফোর্ট। তো নর্মাল এফোর্ট দিয়েই তুমি এই নাম্বারটা পেয়ে যেতে পারো যদি তুমি একটু স্ট্র্যাটেজিক হও, একটু বুদ্ধিমান হও। তাহলে আমি দেখি এর পরের স্টেপসটা তোমাকে কি মনে রাখতে হবে। পরের স্টেপসটা হচ্ছে তোমাকে এই যে সিকিউ আমি বললাম যে তোমাকে 45 টু 48 মার্কস তুমি পেতে পারো, কিভাবে তুমি এই নাম্বারটা পেতে পারো? এটা করার জন্য তোমাকে সিকিউ এর ক এবং খ এর মেকআপ করা উপস্থাপন একটু একটু মনোযোগ দিয়ে শুন। মেকআপ করা উপস্থাপন বলতে আসলে কি বোঝাচ্ছে? বিয়ের মঞ্চে যখন ছেলে এবং মেয়েকে হাজির করা হয় রিসেপশন ডেতে, তখন আমরা কি দেখি? ছেলে মেয়ে আসলে একটু মেকআপ টেকআপ করে আসে ওইখানে। তো মেকআপ টেকআপ করে আসলে যেটা হয়, তাদেরকে অনেক বেশি সুন্দর লাগে, যদিও তারা বাস্তবে হয়তো এতটা সুন্দর না। ক এবং খ অলওয়েজ ভেরি ক্রুশাল। তোমাকে ক এবং খ মেকআপ করে উপস্থাপন করতে হবে যাদেরকে খুব অয়েল ফার্নিশড বা অনেক বেশি সুন্দর দেখায়। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরাই দায় সারাভাবে ক এবং খ অ্যান্সার করে। তুমি যদি 95% মার্কস পেতে চাও, তোমার ক এবং ক মেকআপ করে অর্থাৎ সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে হবে টিচারের সামনে। আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো তোমার পরীক্ষায় আসলো এইডস কি, কতে তুমি উত্তর করলে এইডস হচ্ছে একটি রোগ। টেকনিক্যালি ইউ আর রাইট, এইডস ডেফিনেটলি একটি রোগ।
কিন্তু তুমি কি মনে করো এই উত্তর দিয়ে তুমি 95% মার্কস আশা করতে পারো? কিন্তু যেহেতু তুমি টেকনিক্যালি রাইট, তোমাকে টিচারকে এখানে বাধ্য হয়ে 1 নাম্বার দিতে হবে, এবং এটা রিভেঞ্জ সে নিবে কোথায়? গ এবং ঘতে। সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ক এবং খ কে যদি তুমি মেকআপ করে উপস্থাপন করতে পারো, দেন ইউ উইল গেট ফুল মার্কস অ্যান্ড ইউ উইল ক্রিয়েট এন পজিটিভ ইমপ্রেশন অন টিচার্স। অর্থাৎ টিচারের মনে তুমি একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবে, যেটা তোমাকে গ এবং ঘতে ভালো নাম্বার পেতে সহায়তা করবে। তাহলে উত্তরটা কি হওয়া উচিত ছিল? এইডস কি? এইডস হচ্ছে এইচআইভি গঠিত একটি রোগ, যার পূর্ণরূপ হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, যা মানবদেহে প্রতিরোধ ব্যবস্থা নষ্ট করে ফেলে বা প্রতিরোধ ব্যবস্থা কমিয়ে ফেলে। তুমি যদি এইভাবে উপস্থাপন করো জিনিসটা, টিচার অনেক বেশি ইমপ্রেসড হবে তোমার উপরে। তাহলে আমি যেটা বললাম, ক এবং খ কে অলওয়েজ তুমি কি করবে? সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করবে। তো এরপর আমি যেটা বলতে চাচ্ছি, নাম্বার 3, সিকিউ এর গ এবং ঘ এর গোছানো এবং চিত্র সহ উপস্থাপন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। গ এবং ঘতে যদি তুমি ভালো নাম্বার পেতে চাও, তাহলে তোমার উপস্থাপনটা হতে হবে এই দুইটা বিষয় কেন্দ্রিক, গোছানো প্রেজেন্টেশন এবং চিত্র সহ প্রেজেন্টেশন। গোছানো প্রেজেন্টেশন বলতে আমি কি বোঝাচ্ছি, গোছানো এবং চিত্র সহ প্রেজেন্টেশন বলতে আমি কি বোঝাচ্ছি? 1 নাম্বার পয়েন্ট, গোছানো প্রেজেন্টেশন বলতে তোমাকে প্রেজেন্টেশনটা হতে হবে পয়েন্ট আকারে। তুমি কোনো রচনা লিখবে না বায়োলজি খাতায়, যে এটা হলে এটা হয়, এই হয়, এই হয়, 2-3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা, মানে অ্যামাউন্ট বেসড কোনো লেখা লিখবে না। কোয়ান্টিটি ডাজন্ট ম্যাটার, অ্যাকচুয়ালি কোয়ালিটি ম্যাটারস হেয়ার। তুমি পয়েন্ট আকারে নির্দিষ্ট বিষয়গুলোকে উপস্থাপন করবে, রচনা লেখা যাবে না। এবং উত্তর করতে হবে টু দ্য পয়েন্ট। টু দ্য পয়েন্ট মিনস হোয়াট? আমি একটি প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করলাম, তুমি ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কিছু বললে। এরকম প্রশ্নের উত্তর দিলে আসলে ভালো নাম্বার পাওয়া যায় না। তোমাকে টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে হবে, মানে তোমার কাছে স্পেসিফিকলি যা চাওয়া হয়েছে তুমি সেটাই দেওয়ার চেষ্টা করবে, নট মোর দেন দ্যাট অ্যান্ড অফকোর্স নট লেস দেন দ্যাট। তারপর তোমাকে কি করতে হবে? চিত্র দেয়া। চিত্র সহ উপস্থাপন বলতে আমি যেটা বোঝাচ্ছি, চিত্র দেওয়া। অবশ্যই তোমাকে চিত্র দিতে হবে। চিত্রের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, তোমাকে কিন্তু এখানে মোনালিসার ছবি আঁকতে বলা হয় নাই। অর্থাৎ তোমাকে লিওনার্দো দা ভিঞ্চি হওয়ার দরকার নাই। বায়োলজিতে অনেক স্টুডেন্ট চিত্রকে ভয় পায়, যে আমি চিত্র আঁকতে পারি না, আমার চিত্র সুন্দর হয় না, আমি কি বায়োলজিতে ভালো নাম্বার পাবো? মাইন্ড ইট, এখানে ভালো চিত্র আঁকার কোনো দরকার নেই। অতিরিক্ত সুন্দর চিত্রের জন্য কোনো অতিরিক্ত নাম্বার নেই, বাট চিত্র না দেওয়ার জন্য অনেক বড় পানিশমেন্ট অপেক্ষা করবে এখানে তোমার জন্য। তো তুমি যেটা করবে, সায়েন্টিফিক ফিগার আঁকবে, অর্থাৎ তোমার ফিগারে যা থাকবে তোমার লেখায় যেন সেটার ইমপ্রেশন থাকে, তুমি যা লিখবে তাই ফিগারে দেখাবে, দ্যাটস ইট। অর্থাৎ চিত্র দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত আবেগী বা রোমান্টিক হওয়ার কোনো দরকার নেই, তুমি আসলে সায়েন্টিফিক ফিগার দেওয়ার চেষ্টা করবে। একটা ট্রিক্স বলে দিচ্ছি, না চাইলেও চিত্র দিবে। এটার মানে কি? যখন চিত্র চাওয়া হয় তাহলে আর বিষয়টা কি, সবাই চিত্র দেয়। তো সবাই যদি চিত্র দেয়, সবাই মোটামুটি ভালো নাম্বার পায়। আর না চাইলেও যদি তুমি চিত্র দাও, তাহলে কিন্তু তোমার উপর আরো অনেক বেশি পজিটিভ ইমপ্রেশন থাকবে। তখন তুমি অন্যদের থেকে রেসে এগিয়ে থাকবে ভালো নাম্বার পাওয়ার জন্য। যেখানে যেখানে চিত্র ইনপুট দেওয়া পসিবল, না চাইলেও সেখানে চিত্র দেওয়ার চেষ্টা করবে বা চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করবে। এরপর আমি যে জিনিসটা বলতে চাচ্ছি তোমাকে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্টের নিচে আন্ডারলাইন করা। গুরুত্বপূর্ণ পয়েন্ট এর নিচে আন্ডারলাইন। অন্য কালারের কলম দিয়ে অনেক কিছু করার দরকার নেই, জাস্ট যে জিনিসগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে তুমি সেই জিনিসগুলোতে কি করবে? গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিচে আন্ডারলাইন করবে, তাহলে দেখবে তুমি ভালো মার্কস পাবে। লাস্ট যে পয়েন্টটা আমি বলবো, চিত্র উত্তর দেওয়ার ক্ষেত্রে গ এবং ঘ বইগুলা ফলো করবে। অর্থাৎ টিচাররা সাধারণত ইউজ টু কিভাবে বই পড়িয়ে অভ্যস্ত, এবং এটাই এটাই দরকার। তুমি কোনো গাইডস থেকে অ্যান্সার করার চেষ্টা করবে না, গাইডস এর প্যাটার্ন না, কোনো শিটস এর প্যাটার্ন না। তুমি উত্তর দেওয়ার ক্ষেত্রে সবসময় বই ফলো করবে। আমি এডুকেশন ক্যাডারে চাকরি করি, 9 বছর হয়ে গেল। তো যেহেতু আমি এডুকেশন ক্যাডারে রয়েছি, আমি প্রশ্ন করার সাথে জড়িত থাকতে হয়, উত্তর মূল্যায়নের সাথে জড়িত থাকতে হয়।
I know the teacher's mentality and as well as I know the students presentation. আমি জানি টিচাররা কি চায় এবং স্টুডেন্টরা কি দেয়। সুতরাং আমি জানি তোমাকে ভালো করতে গেলে অবশ্যই কি ফলো করতে হবে, বই ফলো করতে হবে। উইদাউট ফলোইং বুকস ইটস নট পসিবল টু গেট গুড মার্কস ইন এইচএসসি। এই বিষয়গুলো যদি তুমি খুব ভালো করে খাতায় উপস্থাপন করতে পারো, সেক্ষেত্রে আমি বলবো তোমার জন্য 95% মার্কস পাওয়া খুবই খুবই সহজ। এরপর আসতেছে যে বিষয়টা, এমসিকিউ এর জন্য বই পড়া। এমসিকিউ এ যদি তুমি 95% মার্কস পেতে চাও, ইভেন মোর 25 আউট অফ 25 যদি তুমি পেতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই বই ফলো করতে হবে, কারণ প্রতিটা অবজেক্টিভ বই থেকে সরাসরি লাইন তুলে দেওয়া হয়। যেমন আমি বলতেছি, দেখো একটা উদাহরণ দিচ্ছি, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোন ধাপে? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, এটা একটা অবজেক্টিভ, খুব পরিচিত অবজেক্টিভ। তো এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে প্রোমেটাফেজ। এইটা পড়ার জন্য তো তোমাকে গাইড পড়ার দরকার নাই, সরি, এটা পড়ার জন্য তো তোমাকে কি পড়ার দরকার নাই? গাইড পড়ার দরকার নাই। তারপর যদি প্রশ্ন আসে, ধরো এখানে দিলাম একটা পেন্টোজ সুগার, এখানে ফসফেট থাকবে, এখানে ধরো গুয়ানিন থাকলো। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই নিউক্লিওটাইডের নাইট্রোজেন বেসের কত নং নাইট্রোজেন সুগারের সাথে যুক্ত হয়, এই প্রশ্নের উত্তরগুলো তো আমি গাইড থেকে খুঁজে পাবো না। এই প্রশ্নের উত্তরগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড, বইয়ের স্ট্যান্ডার্ড, অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, এগুলোর প্রশ্নের উত্তর কোথায় পাবো? তুমি সরাসরি বইয়ে পেয়ে যাবে। তো আমি যেটা বলবো, এমসিকিউ এর জন্য তোমাকে বই পড়তে হবে এবং ফ্লুয়েন্সি গেইন করার জন্য যে কাজটা তুমি করবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিবে। যত বেশি মডেল টেস্ট দিবে তুমি তত বেশি পারফেক্ট হয়ে যাবে মেইন এমসিকিউ এর জন্য। এন্ড ডেফিনেটলি একটু এফোর্ট দিলে এখানে তোমার পক্ষে 25 মার্কস পাওয়া সম্ভব, কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস এমসিকিউ এর জন্য আলাদা এফোর্ট দেয় না। আমি জানি তারা কি এফোর্ট দেয়, তারা হয়তো গাইড থেকে কতগুলো নমুনা প্রশ্ন পড়ে। আমি বলবো তুমি বই পড়বে, রিডিং পড়বে এবং মডেল টেস্ট দিবে, দ্যাটস ইট। এটা করলেই তুমি এমসিকিউ ভালো মার্কস পেয়ে যাবে, ইভেন ফুল মার্কস তুমি পেয়ে যাবে। তারপর যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে ক্লিন প্রেজেন্টেশন। ক্লিন প্রেজেন্টেশন মানে কি? খাতায় এমসিকিউ এর ক্ষেত্রে তো আর তুমি ক্লিন প্রেজেন্টেশন দেওয়ার কোনো সুযোগই পাচ্ছ না, বাট সিকিউ এর ক্ষেত্রে তুমি ফুল প্রেজেন্টেশন দিয়ে মনোযোগটা তোমার দিকে কেড়ে নেওয়ার যথেষ্ট সুযোগ তোমার রয়েছে। একটা কথা মনে রাখবে, সিকিউ প্রশ্নে ভালো নাম্বার পাওয়া ডিপেন্ড করে হচ্ছে টিচারের মুডের উপর অনেকটা। টিচার যদি ভালো মুডে থাকে, এবং অবশ্যই তোমার কপালের উপর, কারণ অনেক টিচার যে আসলে নাম্বার, মুড ভালো থাকলে নাম্বার বেশি দিবে, মুড খারাপ থাকলে নাম্বার কম দিবে। এখন কথা হচ্ছে টিচারের মুড ভালো থাকবে নাকি খারাপ থাকবে এটা তোমার হাতে নেই, কিন্তু তোমার দ্বারা যাতে টিচারের মুডটা খারাপ না হয় এটা মাথায় রাখবে। ক্লিন প্রেজেন্টেশন যদি না হয়, তুমি যদি কাটাকাটি করো, খাতার মধ্যে প্রচুর পরিমাণে উল্টাপাল্টা লিখে তারপর কেটে ফেলো, আবার নতুন কিছু দাও, তোমার কত নং প্রশ্নের উত্তর ক খ 1 নং এর, গ ঘ দিয়ে দিলা, পরে আবার 3 নং এর, এই ধরনের হ্যাপহ্যাজার্ড একটা সিচুয়েশন যদি থাকে, টিচারের মুড ডেফিনেটলি সুইং করবে এবং খারাপের দিকে যাবে। সেক্ষেত্রে তোমার খারাপ নাম্বার পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো ক্লিন প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবে তুমি, ইনশাল্লাহ নাম্বার ভালো পাবে। তারপর আসো, আমি খুব শেষের দিকে চলে এসেছি, সেটা হচ্ছে টপিক অ্যান্ড চ্যাপ্টার সিলেকশন। অর্থাৎ কোন অধ্যায় থেকে তুমি প্রশ্ন অ্যান্সার করবে, কোন টপিকের প্রশ্ন তুমি অ্যান্সার করবে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনেক স্টুডেন্ট রয়েছে যারা ফুল অ্যান্সার করে 30 পায়, এবং অনেক স্টুডেন্ট রয়েছে যারা 35 আনসার করে 32 পায়। কারণটা কি? এটা তোমার ইন্টেলিজেন্স এখানে ব্যবহার করতে হবে। তোমার বায়োলজি বইয়ের মধ্যে এমন কিছু অধ্যায় রয়েছে যেখান থেকে আনসার করলে তোমার নাম্বার কাটতে পারবে না সঠিক হলে, আবার এমন কিছু অ্যান্সার রয়েছে, টপিক রয়েছে যেগুলোর নাম্বার পুরোপুরি আনসার করার পরেও তোমার নাম্বার এখান থেকে কাটা যেতে পারে দুইটা কারণে। একটা হচ্ছে যতটুকু ইনফরমেশন দেওয়ার দরকার ছিল তুমি হয়তো ততটুকু দিতে পারো নাই, রচনার আকারে লিখে আসছো। 2 নাম্বার হচ্ছে এখানে তুমি যতটুকু লিখেছো তোমার পরের জন হয়তো বা আগের জন হয়তো বা তার থেকেও বেশি লিখেছে, সেক্ষেত্রে তুমি নাম্বার একটু কম পেতে পারো। সেই ক্ষেত্রে মনে রাখবে এই ধরনের চ্যালেঞ্জিং সিচুয়েশনে নিজেকে প্লেস করবে না। এমন কিছু টপিক সিলেক্ট করবে যেগুলো আনসার করার চেষ্টা করবে, এগুলো সবসময় পরীক্ষায় আসে, যেখান থেকে ফুল মার্কস আসে। আমি একটু উদাহরণ দিচ্ছি, ধরো তোমার পরীক্ষায় আসলো ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব।
আবার অন্য একটা প্রশ্ন আসলো, সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস এর ধাপসমূহ। তুমি বলো যে এই দুইটা প্রশ্নের মধ্যে কোন প্রশ্নটাতে তুমি ফুল মার্কস ক্যারি করতে পারবে। আনডাউটেডলি গ্লাইকোলাইসিসের ধাপসমূহ যদি সঠিকভাবে দিতে পারো, তুমি 4-এর মধ্যে 4 পাবে। আর ভাইরাসের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে তুমি 4-এর মধ্যে 3 পাওয়ার। সো এই ধরনের প্রশ্ন সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবে। যে প্রশ্নগুলোতে ফুল মার্কস আসা সম্ভব সেই প্রশ্নগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ টপিক সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ক্রুশাল। এবং এই টপিকগুলো কোন চ্যাপ্টারে রয়েছে সেই চ্যাপ্টারগুলো সিলেকশন করে আগে থেকে ওইভাবেই পড়তে হবে। আমি একটি ভিডিও দিব এই টপিকের উপরে যে কোন কোন চ্যাপ্টার থেকে পড়লে আসলে বেশি মার্কস আসা টপিকগুলো তোমার কমন পড়তে পারে। এরপর আমি লাস্ট যে কথাটি বলতে চাচ্ছি, এই কাজটা অনেকে করে না। দেখা গেল তোমার পরীক্ষা শেষ হয়েছে, ঘন্টা পড়ার 5 মিনিট আগে 10 মিনিট আগে যে কাজটা হয় সেটা হচ্ছে ছেলে মেয়েরা সময় থাকতেই পরীক্ষার হল থেকে বের হয়ে আসে। এই কাজটি করা যাবে না। অনেকে শো অফ করার জন্য বের হয়, আগে বের হয় মানে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে, ফাটাই দিয়েছে একবারে পরীক্ষা দিয়ে। নো, ফাটায় এখানে দিতে হবে না, ফাটায় অ্যাডমিশন টেস্টে দিও ভাই। আপাতত একটু ধৈর্য ধরো। সেটা হচ্ছে রিভিশন দিবে, অবশ্যই অবশ্যই রিভিশন দিবে। সবগুলা প্রশ্নের উপরে কত নং প্রশ্নের উত্তর লেখা হয়েছে কিনা, ক এবং খ এগুলা সঠিকভাবে মার্কিং করা হয়েছে কিনা, প্রশ্নের উত্তর কি বেশি দিয়ে ফেলছো নাকি একটা প্রশ্ন মিস চলে গেছে কোনো কারণে, এই বিষয়গুলো খুব লক্ষ্য রাখতে হবে। এবং অবশ্যই চিত্রের ক্ষেত্রে মনে রাখবে তোমরা চিত্রগুলো একটু রিভিশন দিবে যে লেভেলিং গুলো ঠিক আছে কিনা, চিত্রের শিরোনাম ঠিক আছে কিনা। একটা কথা মনে রাখবে, শিরোনাম এবং লেভেলিং ছাড়া চিত্র বাবা মা ছাড়া সন্তানের মতো পরিচয়হীন। তো পরিচয়হীন চিত্রে আসলে তুমি ভালো মার্কস আশা করতে পারো না। ইভেন টিচার মন চাইলে তোমার নাম্বার কেটেও ফেলতে পারে। তো এই ক্ষেত্রে রিভিশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই কাজগুলো যদি তুমি করো, বায়োলজিতে 95% মার্কস পাওয়া খুবই খুবই পসিবল। আমি যেটা বলেছিলাম প্রথমে, যেহেতু আমি এডুকেশন ক্যারিয়ার রয়েছি, 9 বছর হয়ে গেল চাকরি করছি, অনেক খাতা আমাকে দেখতে হয়েছে, অনেক প্রশ্ন আমাকে করতে হয়েছে। তো এটার প্রেক্ষিতে আমি জানি অনেকের প্রশ্ন নিয়ে কথা বলতে হয়েছে, অনেকের প্রশ্নের অ্যানালাইসিস করতে হয়েছে। তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে, তুমি যদি 95% মার্কস পেতে চাও, এই বিষয়গুলো যদি তুমি একটু সিস্টেমেটিক ওয়েতে ফলো করো, খুব বেশি দিন না, কয়েকটা দিন, তুমি নিশ্চিতভাবে এখানে 95 কেন আরো বেশি নাম্বার পেতে পারবে। যদি তুমি টপিক সিলেকশন সঠিকভাবে করতে পারো, সিক এবং ক এবং খ এর জন্য যদি তুমি সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করতে পারো, ক এবং খ কিভাবে কমন পড়বে সে বিষয় নিয়েও আমরা অন্য একটি ভিডিওতে কথা বলবো। তো এগুলো যদি ঠিকঠাকভাবে করা যায়, ক এবং খ এর সঠিক প্রেজেন্টেশন, মার্কস ডিস্ট্রিবিউশন সম্বন্ধে একটা সম্যক ধারণা, সিকিউ গুলার ক্ষেত্রে চিত্র দেওয়া এবং পয়েন্ট আকারে টু দা পয়েন্ট লেখা, এমসিকিউ এর জন্য বই পড়া এবং মডেল টেস্ট দেওয়া, এবং ক্লিন একটা প্রেজেন্টেশন। অর্থাৎ লেখা খুব বেশি সুন্দর হতে হবে নট নেসেসারি, বাট লেখায় যেন কাটাকাটি না থাকে ভাই। টপিক এবং চ্যাপ্টার সিলেকশন, অর্থাৎ যে নাম্বার যেগুলো থেকে ফুল মার্কস আছে সেই নাম্বার টপিক সিলেকশন, এবং আলটিমেটলি যদি তুমি খুব ভালো করে রিভিশন দাও, তুমি 95% ইভেন মোর নাম্বার তুমি পেতে পারো। আর প্র্যাকটিক্যালের নাম্বার নিয়ে কোনো টেনশন করবে না। এখন প্রতিটা কলেজে ইনশাল্লাহ চেষ্টা করা হয়, আর সরকারি কলেজগুলোতে তো অবশ্যই 25 মার্কস করে দেওয়ার, স্টুডেন্টরা যদি খাতায় লিখে আসতে পারে। এখানে আসলে তুমি বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। তুমি যদি লিখে আসো তুমি নাম্বার পাবা, আর লিখে না আসলে তুমি নাম্বার পাবে না। দ্যাটস দ্য ডিফারেন্ট থিং। যে 95% নাম্বার পেতে চায় সে কি আসলে ফাঁকিবাজি করলে 95% নাম্বার পাবে? কোনোভাবেই পাবে না। আমি আশা করব তুমি 95% নাম্বার পাবে, অনেক অনেক বেশি সফল হবে, এবং সফলতার মঞ্চে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তোমরা সবাই সফল হও, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।